আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। দেখো, দেখতে দেখতে 2020 পেরিয়ে গেল। নানা অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো, তাই তো? নতুন বছর শুরু হয়েছে আর তোমাদের নতুন ক্লাসও। তোমাদেরকে এবার প্রথম থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দিতে হবে, তাই তো? তো দেখো, আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়টা শুরু করব, যেটার নাম হচ্ছে ইতিহাসের ধারণা, তাই তো? তো দেখো, এখানে আমরা সবার প্রথমে জানব যে ইতিহাস কি। তো তার আগে বলি, দেখো ইতিহাস বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে। দেখো, ওখানে আমি লিখেছি যে ইতিহাসকে যদি আমরা প্রত্যয় বিভক্তি করি তাহলে আমরা কি পাবো? ইতিহ যুক্ত আস। এই প্রত্যয় বিভক্তি তোমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন পড়বে, ঠিক আছে? বাংলায় পড়বে। তো যাই হোক, তো প্রত্যয় বিভক্তি করলে আমরা পাবো ইতিহ যুক্ত আস সমান ইতিহাস। এবার দেখো, এই যে ইতিহ, এই ইতিহর দুটি অর্থ আছে, একটা মৌলিক আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত, ঠিক আছে? দেখো, মৌলিক অর্থ হচ্ছে যা অতীতে ঘটেছে তার ঐতিহ্য, আর ব্যুৎপত্তিগত হলো যা বরাবর চলে এসেছে এমন কোনো কাহিনী বা ঘটনা। তাহলে এখান থেকে আমরা ইতিহাসের কি সংজ্ঞা পেতে পারি? তাহলে বলতে পারি যে ইতিহাস হলো অতীতের গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যপূর্ণ কাহিনী যার মধ্যে লিপিবদ্ধ আছে, ঠিক আছে? আবার দেখো, ইতিহাসকে আমরা ইংরেজিতে কি বলি? হিস্টোরি। এটি ল্যাটিন শব্দ হিস্টোর আর গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসছে। এই হিস্টোর কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর হিস্টোরিয়া কথার অর্থ হলো সত্য অনুসন্ধান করা। এখানে আমরা বলতে পারি যে ইতিহাস হচ্ছে অতীতের কাহিনী থেকে সত্য অনুসন্ধান করা। তো এইভাবে বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেছেন যে ইতিহাস হচ্ছে একটি, এবং সেটা হচ্ছে মানুষের নিয়ে ইতিহাস। তো এরকম বিভিন্নজন বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। যাই হোক, সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে আমরা এটা বলতে পারি যে ইতিহাস হলো স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালীর সম্বন্ধ যে বিশ্লেষণ, সেটাকে বলা হচ্ছে ইতিহাস, ঠিক আছে? এরপর আমরা জানবো যে ইতিহাসের বিষয়বস্তুগুলো কি কি, ঠিক আছে? দেখো, ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে মানুষ এবং তার পারিপার্শ্বিকতা, যেমন প্রকৃতি ও পরিবেশ, এবং সমাজ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ, পরিবর্তন ও পতন, এই সমস্ত কিছুকে বোঝাচ্ছে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম। তো এই সমস্ত কিছু সমাজ সভ্যতার, যা সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করেছে। তো তার সব কিছুই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু।
ঠিক আছে। এরপরে আমরা জানবো, দেখো, ইতিহাসের যে উপাদান। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে ইতিহাসের উপাদান কাকে বলে। ঠিক আছে, তাহলে কি বলবে না, যেসব উপাদান থেকে ইতিহাস রচনার মৌলিক তথ্য পাওয়া যায় তাকেই বলা হচ্ছে ইতিহাসের উপাদান। তো ইতিহাস রচনার এই যে উপাদান সেগুলোকে সাধারণত দুটি ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে লিখিত উপাদান আর অলিখিত উপাদান। এবারে আমরা জেনে নেব যে লিখিত উপাদান এবং অলিখিত উপাদানের মধ্যে কি কি পড়ছে। ঠিক আছে, তার আগে জেনে নিই লিখিত উপাদান কাকে বলে। তাহলে বলবে যে পাথর বা ধাতুর পাতে কিংবা কাগজের উপর লেখা থেকে পুরোনো দিনের নানা কথা জানা যায়, এগুলোকে বলা হচ্ছে লিখিত উপাদান। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে তাম্রলেখ, শিলালেখ। তামার পাতে লেখা থেকে পুরোনো দিনের নানা কথা জানা যায় সেগুলোকে বলা হচ্ছে তাম্রলেখ, আর যেগুলো পাথরের উপর লেখা থেকে পুরোনো দিনের যে কথা জানা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শিলালেখ। তার মানে যেগুলো তামার পাতের উপর লেখা হচ্ছে সেটা হচ্ছে তাম্রলেখ, আর যেগুলো পাথরের উপর লেখা হচ্ছে সেটা হচ্ছে শিলালেখ। ঠিক আছে, এখানে তোমরা এটা করে নেবে যে প্রাচীন ভারতের দুটি তাম্রলেখের নাম, একটা হবে খালিমপুর তাম্রলেখ আর একটা হচ্ছে গৌড় তাম্রপট। আর যদি প্রাচীন ভারতের দুটি শিলালেখের কথা বলা হয় তাহলে একটা বলবে এলাহাবাদ প্রশস্তি আর একটা হচ্ছে তোমার আইহোল প্রশস্তি। ঠিক আছে, দেখো লিখিত উপাদানের মধ্যে যেগুলো পড়ছে যেমন সাহিত্য, নথিপত্র, জীবনী, এগুলো সব অন্তর্ভুক্ত। যেমন বেদ বলতে পারি, কৌটিল্য অর্থশাস্ত্র, কল্হণী রাজতরঙ্গিনী। ঠিক আছে, এগুলো হচ্ছে লিখিত উপাদান। আর অলিখিত উপাদানের মধ্যে যেগুলো পড়ছে যেমন মুদ্রা, লিপি, স্থাপত্য। ঠিক আছে, এগুলো হচ্ছে অলিখিত উপাদান। এই যে আমি বললাম মুদ্রা, লিপি, ইমারত, এগুলো সবই তো হচ্ছে প্রত্নতান্ত্রিক নিদর্শনের উপাদান, তাই তো, মানে প্রত্নতান্ত্রিক উপাদানের নিদর্শন। তো মনে রাখবে যে অলিখিত উপাদানগুলো সবই হচ্ছে মূলত প্রত্নতান্ত্রিক নিদর্শন। ঠিক আছে, এটা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। আর তোমরা নিশ্চয়ই জানো প্রত্নতান্ত্রিক উপাদান কাকে বলে, যেগুলো খনন কার্যের মাধ্যমে মাটির নিচ থেকে বা উপর থেকে পুরোনো দিনের মানুষের ব্যবহার করা জিনিসপত্র, নানা লেখ এবং মুদ্রা পাওয়া যায়, এবং সেগুলোকে বলা হচ্ছে প্রত্নতান্ত্রিক উপাদান, যেগুলো খনন কার্যের মাধ্যমে পাওয়া যাচ্ছে, তাই তো। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর দেখো, এরপর আমরা জানবো যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী, বা ইতিহাস পড়ার প্রয়োজন কেন। ঠিক আছে, দেখো কি বলবে তাহলে। দেখো, ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের শুরু থেকে তার যাবতীয় কর্মকাণ্ড, চিন্তাভাবনা এবং জীবনযাত্রার যে অগ্রগতি সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। কেননা আমরা জানি যে ইতিহাসের প্রধান যে বিষয় সেটা হচ্ছে মানব সমাজের অগ্রগতির ধারা বর্ণনা, তাই তো। তাই সভ্যতার প্রধান প্রধান স্তর, সভ্যতার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সাংস্কৃতিক বিবর্তনের কথা সম্পর্কেও আমরা ইতিহাস থেকে জানতে পারি। দ্বিতীয়ত বলতে পারি ইতিহাস আমাদেরকে কি করে না, আমাদের অতীত সম্পর্কে জ্ঞান দান করে। এই ইতিহাসের আলোকে আমরা বর্তমানকে বিচার করতে পারি। তৃতীয়ত আমরা বলতে পারি এই ইতিহাস পাঠ জাতীয় চেতনা উন্মেষের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি জাতির ঐতিহ্য ও অতীতের গৌরবান্বিত যে ইতিহাস, স্মরণীয় করে রাখার মতো যে ইতিহাস, তো সেটা ওই জাতিকে বর্তমানে মর্যাদাপূর্ণ কর্মপরতায় তাকে উদ্দীপিত করতে সাহায্য করে।
একটা কথা মনে রাখবে যে সাল তারিখ জানা থাকলেই ইতিহাস জানা যায় না। মানুষ কিভাবে তার সভ্যতার পথে এগিয়ে গেছে তার ধারণা থাকা প্রয়োজন। যেমন ধরো, উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে যেমন বছরের পর বছর অনেক লোক নানা ধরনের কাজকর্ম করেছে। তো তো সেই কাজের পেছনে তাদের লক্ষ্য কী এবং তার ফলাফলই বা কী হয়েছে তা বোঝার চেষ্টা করা, যেটা আমরা এই ইতিহাস পড়ার মাধ্যমে বুঝতে পারি। তাছাড়া এই যে অনেক লোকের যে কাজ কারবার সেগুলো কীরূপ ছিল এবং সেই কাজকর্মগুলো করার সময় তাদেরকে কোন কোন ঘটনা সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলি কীভাবে তাদের জীবনে প্রভাব ফেলেছে সেই সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর এগুলো আমরা এখান থেকেই জানতে পারি। তাহলে বুঝতে পারলে যে ইতিহাস পড়ার বা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী। এটা ভালো করে পড়বে। এরপরে আসি, দেখো, যদি বলা হয় যে ইতিহাসে সাল তারিখ মনে রাখা জরুরি কেন, তাহলে কি বলবে? দেখো, ইতিহাস বইতে তোমরা দেখবে যেসব ঘটনার কথা থাকে তা কিন্তু শুধুমাত্র আজকে জীবনে ঘটা নয়, আজ থেকে অনেক অনেক বছর আগের ঘটনা থাকে, তাই তো। তো এইসব ঘটনাগুলি একই দিনে বা একই বছরে তো ঘটেনি, ফলে সেগুলিকে আগে পরে রেখে সাজিয়ে সময়কাল মনে রাখতে হয়। তো এটা একটা কারণ আমরা বলতে পারি, তাই না? কারণ যে কোনো ঘটনা, ইতিহাসে এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাবো যেটা কিন্তু একই দিনে বা একই বছরে ঘটেনি, বিভিন্ন সময়ে ঘটেছে, তাই তো। তো সেইগুলোকে মনে রাখার জন্য আমাদেরকে কী করতে হবে? এর আগে পরে করে সাজিয়ে নিতে হবে যাতে আমাদের সঠিকভাবে মনে থাকে। আর তার জন্যই সাল তারিখ মনে রাখা প্রয়োজন। তাছাড়া দেখো, এই যে তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ, এগুলো সব হচ্ছে কি ইতিহাসের সময় মাপার হিসেব। তাই এগুলো তো একটু জটিল মনে হলেও এগুলো কিন্তু আমাদেরকে সতর্ক করে দেয়, মানে সাবধান করে দেয় সঠিক সময় মনে রাখতে। তাছাড়া আমরা যদি নানা ধরনের ধাঁধা বা মজার হিসেব করে সাল তারিখ মনে রাখতে পারি তাহলে সময়ের হিসেবের কোনো গোলমাল হয় না, সেটা আমরা সঠিকভাবেই মনে রাখতে পারি। বুঝতে পারলে? তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে ইতিহাসের সময় মাপার হিসেব বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, তখন বলতে হবে তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ, এগুলো সবই হবে, ঠিক আছে। আর এখান থেকে যেগুলো বললাম যে এটা কোশ্চেন হতে পারে ইতিহাসের সাল তারিখ মনে রাখা জরুরি কেন, ইতিহাস পড়ার দরকার হয় কেন, বা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী, ঠিক আছে। তারপর যেমন বললাম যে ইতিহাসের উপাদান কাকে বলে, ইতিহাসের উপাদান কয়টি, কী কী, তখন বলবে যে আমি একটু আগেই বললাম যে দুটি উপাদান আছে, লিখিত উপাদান, অলিখিত উপাদান। লিখিত উপাদান বলতে কী বোঝো? লিখিত উপাদানের মধ্যে যেমন তাম্রলেখ, শিলালেখ এগুলো পড়ছে, উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে, যেমন তাম্রলেখের নাম, তারপরে হচ্ছে শিলালেখের নাম প্রাচীন ভারতের, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। আর যেমন অলিখিত উপাদানের মধ্যে, অলিখিত উপাদান বলতে বিশেষত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে বোঝাচ্ছে। তো প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে, কী, সেগুলোকে তুলে ধরতে হবে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়বে। এরপরে আসছি, দেখো, ইতিহাসের যুগ বিভাজন বলতে কি বোঝায়? দেখো, আমরা যদি আদিম যুগ থেকে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে সেই আদিম যুগ অর্থাৎ সেই আদি মানব সভ্যতার সূচনাকাল থেকেই
নানা পরিবর্তনের ঘটনা দেখা যায়। আর এই যে পরিবর্তন, যার ফলে মানুষের উন্নতি ঘটছে, তো সেটা দ্রুত গতিতে ঘটেনি, তার পরিবর্তন হয়েছে খুব ধীর গতিতে, যার ফলে আমরা দেখি যে কয়েক হাজার বছর ধরে মানুষের এই উন্নতি এবং তার পরিবর্তন ঘটে। যেমন আমরা যদি ধরো পূর্ব পরিচালিত কোনো কাজকর্ম বলো, বা বেঁচে থাকার জন্য যে তাগিদ, যে লড়াই, যে সংগ্রাম, শাসন, তারপর সেখান থেকে শুরু করে আধুনিক সমাজ জীবনের এই যে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মভাবনা, সব ক্ষেত্রেই পরিবর্তন এবং উন্নতি ঘটতে দেখা গেছে। তো এই যে পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে যে উন্নতি ঘটেছে, তো সেইটা ধীর গতিতে ঘটেছে, তাই তো? যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থার মধ্যে পরিবর্তনের এই যে লম্বা সময়, তো এই লম্বা সময়কালকে ঐতিহাসিকেরা এক একটা যুগে বিভাজন করেছেন এবং এক একটা নাম দিয়েছেন। তাই এই ঐতিহাসিক মোতাবেক ইতিহাসের সময়কালকে আমরা তিনটে যুগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাচীন যুগ, আর একটা হলো মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে? দেখো, প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে যেগুলো, সেগুলো হচ্ছে প্রত্নতান্ত্রিক উপাদানগুলো, যেমন হচ্ছে তোমার মুদ্রা, লিপি। ঠিক আছে? তো এরকম কোশ্চেন হয়, যেমন ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার কী গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে শিলালেখের কী গুরুত্ব, স্থাপত্য ভাস্কর্যের কী গুরুত্ব। ঠিক আছে? যেমন ধরো, আমি একটা এখানে ব্যাখ্যা করছি, যেমন ইতিহাসের উপাদান হিসেবে যদি মুদ্রার গুরুত্ব বলা হয়, তাহলে কি বলবে? যে ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক তো উপাদান আছে, তার মধ্যে একটা হচ্ছে মুদ্রা। ঠিক আছে? যেমন দেখো, রাজার বংশ পরিচয়, যেমন পুরনো মুদ্রা থেকে বিভিন্ন রাজার নাম, তার রাজবংশ, তার শাসনকাল, ধর্ম, এই সম্পর্কে তথ্য পাওয়া যায়। আবার আর্থিক সমৃদ্ধির কথা জানা যায়, যেমন পুরনো যে সোনার মুদ্রা, সেখান থেকে জানা যায় যে সেই সময়ে রাজার আর্থিক সমৃদ্ধির কথা জানা যায়। তাছাড়া ভারতের বাইরে প্রাপ্ত স্থানের মুদ্রা দেখে বোঝা যায় যে সেই দেশের রাজা সেই সময়ে বাণিজ্যিক সমৃদ্ধির কথা জানা যায়। তাছাড়া রাজ্য সীমা, এটাও জানা যায় মুদ্রার প্রাপ্তি স্থান থেকে, সেই রাজার রাজ্যের রাজ্য সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটাও সেখান থেকে আমরা জানতে পারি। আবার পুরনো মুদ্রা থেকে রাজাদের নাম এবং তার শাসন এলাকা সম্পর্কেও বিশেষভাবে জানতে পারা যায়। তার মানে রাজার নাম, তার বংশ পরিচয়, তার পাশাপাশি আর্থিক সমৃদ্ধির কথা, তার রাজ্য সীমা, বাণিজ্যিক সমৃদ্ধির কথা, সব কিছু আমরা জানতে পারি এই মুদ্রা থেকে। তারপরে আমরা শিলালেখের ক্ষেত্রে এরকম বলতে পারি, যদি গুরুত্বের কথা বলা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে সেমভাবে, যেমন রাজার পরিচয় শিলালেখগুলিতে যে প্রাপ্ত স্থান, সেখান থেকে, এবং লেখগুলির যে উৎকীর্ণ তথ্য, তো সেই উৎকীর্ণ তথ্য থেকে আমরা রাজার নাম, তার বংশ পরিচয় এবং রাজ্য সীমা এ সম্পর্কে নানা ধারণা পেতে পারি। তাছাড়া রাজার কাজকর্ম সম্পর্কেও আমরা জানতে পারি। এই যে লেখগুলির যে উৎকীর্ণ তথ্য, সেখান থেকে রাজার যুদ্ধযাত্রা, তার ধর্মপ্রচার, আদেশ উপদেশ এবং তার নানান যে জনকল্যাণমূলক কাজ, তো সেই কাজকর্মের পরিচয়ও আমরা এখান থেকে পাই। তাছাড়া সেই সময়ে এই লেখগুলি ভাষার সম্বন্ধে আমাদেরকে সঠিক জ্ঞান দিতে সাহায্য করে, মানে ধারণা দিতে ভাষা চর্চা সম্পর্কে। তাছাড়া রাজ্যের অর্থনীতি, ধাতুর ব্যবহার সম্পর্কে বহু মূল্যবান তথ্য এই লেখগুলি থেকে আমরা পেয়ে থাকি। তো এইভাবে তোমাদেরকে এগুলো করতে হবে, যে
ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে শিলালেখের গুরুত্ব, এগুলো একটু পড়বে, বুঝতে পারলে? তো দেখো, আজ আমি তোমাদের যতটুকু পড়ালাম, ভিডিওটা ভালোভাবে দেখবে প্রত্যেককেই এবং পড়বে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সলভ করে দেব। ঠিক আছে, প্রত্যেকে দেখো। নেক্সট যেদিন ক্লাস আছে তোমাদের, সেদিন আমি তোমাদের মধ্যযুগের ভারতের ইতিহাস এটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি যতটুকু পড়ালাম এটা ভালোভাবে পড়ো। আর যে কোশ্চেনগুলো বললাম এগুলো দেখবে, এখান থেকে আমি যেটা পড়িয়েছি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আর আমি যতটুকু পড়াচ্ছি সেগুলো ভালোভাবে পড়বে, ফেলে রাখবে না। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।